আমি কি খুব অন্যায় করে ফেলেছি রাইসা? সে আমাকে দমকায়। আরে কিসের অন্যায়? কোনো অন্যায় করনি। বহু আগ থেকেই আমি জানি মানুষ আসলে এমনই, নতুন পেলে পাল্টে যায়। তবে যে এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। তবুও এতে তোমার কোনো দোষ নেই, সব আমার কপালের দোষ। আমি অনুনয় করলাম, প্লিজ রাইসা, এবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। ঠিকঠাক চললে তো ভালোই। জানো, একটা খুশির খবর আছে। এই বলে আমি তার পাশাপাশি দাঁড়ালাম গিয়ে। সে আমার দিকে না তাকিয়ে বলল, কি? আমি অতি উৎসাহ নিয়ে বললাম, রিয়া প্রেগনেন্ট। আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। সে চমকে উঠে মুখ ঘুরিয়ে আমার দিকে আসে, আমার দিকে তাকিয়ে বলে, অভিনন্দন মাহির। রিয়ার যত্নে রাখা দরকার এখন বেশি বেশি। তুমি খুশি তো? খুশি মানে খুব খুশি। ঘরে একটা বাবু আসবে, ঘর আলোকিত থাকবে, হইচই থাকবে, খেলবে। ইস, কত মজা হবে। সবকিছুই ঠিকঠাক চলতে লাগলো। রিয়া আর রাইসা দুজনের প্রতি আমি সমান দায়িত্ব পালনের চেষ্টা করছি। রিয়া তখন 5 মাসের প্রেগনেন্ট। কি একটা সমস্যা হয়েছে তার, ভীষণ অসুস্থ সে। রাইসা তার কাছে যাওয়া মাত্রই রিয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, আপনি আসবেন না আমার সামনে কয়দিন। মা বলেছেন বন্দা কাউকে এই সময় পাশে না রাখতে, তাতে বাচ্চার অমঙ্গল হয়। রিয়ার কথায় বড় সড় ধাক্কা খেল রাইসা। অসহায়ভাবে আমার দিকে তাকালো, বলল, কি বলছে এসব মাহির? এইসব তো কুসংস্কার। আমি বাচ্চার লোভে রিয়ার কথাকে গুরুত্ব দিলাম। রাইসাকে বললাম, যা বলছে শুনে নাও না, যাও নিজের রুমে, সত্যি হয়তো কোনো বিপদ হতে পারে। আমার কথা শুনে রাইসা এমনভাবে তাকালো আমার দিকে, মনে হলো এর থেকে আশ্চর্যজনক কথা সে আজীবনও শুনেনি। জট করে সে বেরিয়ে গেল রুম থেকে। আমি রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পরের দিন সকাল হলো, কিন্তু রাইসাকে আর দেখা গেল না। না দেখতে পেয়ে আমি খুঁজতে লাগলাম, পাইনি। অবাক হলাম বেশ। না বলে কোথায় যাবে? তার বাপের বাড়িতে কল দিলাম, সে সেখানেও নেই। তার আর আমার পরিচিত সবার কাছে কল দিলাম, না, সে কোথাও যায়নি। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। হলো কি রাইসার? ড্রেসিং টেবিলে চোখ পড়তেই দেখি ছোট্ট একটা চিরকুট রাখা। আমি তাড়াতাড়ি খুলে পড়তে লাগলাম। তাতে লেখা, আমার সব সুখ বিসর্জন দিয়ে তোমার সুখে তোমায় বিয়ে করিয়েছিলাম, কিন্তু কখনো কল্পনাও করিনি আমার মূল্য তোমার কাছে জিরো হয়ে যাবে। এতদিন কষ্ট পেলেও নীরবে সয়ে গেছি, কিন্তু আজ আর সম্ভব হয়নি, সহ্যের বাহিরে হয়ে গেছে। এমন ধাক্কা আমি জীবনেও খাইনি। তুমি রিয়ার সামনে আমাকে অপমান করেছো, আমার মূল্য শূন্য সেটা বুঝিয়েছো। এটা আমি মেনে নিতে পারিনি। তুমি শিক্ষিত হয়েও এসব কুসংস্কার কথা কিভাবে বিশ্বাস করো, অবাক লাগে। যাই হোক, আমি বুঝে গেছি তোমার জীবনে এখন আর আমার কোনো মূল্য নেই। তোমাদের সামনে আমার আর থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। খামাখা খোঁজো না, আর খুঁজলেও পাবে না। চিরকুটটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে পড়ি মেঝেতে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা। রিয়া এসে আমাকে তুলে বলে, এত আপসেট হওয়ার কিচ্ছু নেই, উনি চলে আসবেন দেখো। প্রথমবার রিয়াকে আমার খুব ঘৃণা লাগলো। রিয়ার মনোভাব আর রাইসার মনোভাব সম্পূর্ণ আলাদা। বহু খুঁজেও আমি কোনো রাইসার খোঁজ পাইনি। ইতিমধ্যে আমার একটা মেয়েও হয়, তার নাম রাখি আমি রাইসা নামের সাথে মিল রেখে রাহিমা। রিয়াকে এখন আমার অসহ্য লাগে, তার কারণেই আজ রাইসা দূরে। কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এমন কোনো দিন নেই যে, এমন কোনো রাত নেই যে রাইসার জন্য আমার মন কাঁদে না। মাঝে মধ্যে বাচ্চাদের মতো কান্না করি। মনে প্রশ্ন জাগে, যেই রাইসা আমাকে এত ভালোবাসতো, সেই রাইসা কিভাবে এতদিন আমার থেকে দূরে আছে? নাকি যে ভালোবাসতেও পারে, সে প্রয়োজনে সবও করতে পারে? আমার এখন একটিবার চিৎকার করে রাইসাকে বলতে ইচ্ছে করে, বাবা হওয়ার আনন্দ থেকে তোমার সাথে সারা জীবন একসাথে থাকার লোভ আমার বেশি। কিন্তু তুমি বোঝোনি, হয়তোবা বোঝাতে পারিনি। আমি অপেক্ষায় থাকবো তোমার ফিরে আসার। অন্তত একবার আমার সামনে এসো রাইসা। তোমার অভাব যে এতটা যন্ত্রণা হবে আমি কল্পনাও করতে পারিনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।